প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আজকে আমরা নবম শ্রেণীর একটা নতুন অধ্যায় উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ তোমাদের বইয়ের অষ্টম অধ্যায় এটা সম্পর্কে আলোচনা করব এবং এই অধ্যায় থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসবে, তাই এই অধ্যায়টি খুব গুরুত্ব সহকারে করতে হবে। তার সঙ্গে সঙ্গে এই অধ্যায়টি অন্যান্য অধ্যায়কেও সাপোর্ট করে, অর্থাৎ অন্যান্য অধ্যায়ের অঙ্ক করার জন্য এই অধ্যায়ের ধারণা থাকা দরকার। তাই এই অধ্যায়টি অবশ্যই গুরুত্ব সহকারে করবে এবং একদম শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখবে, তবেই বুঝতে পারবে। চলো শুরু করা যাক। উৎপাদক বিশ্লেষণ অধ্যায়ের মূলত প্রশ্নগুলো এই ধরনের হয় যে একটি করে বীজগাণিতিক এক্সপ্রেশন দেওয়া থাকে এবং ওই বীজগাণিতিক এক্সপ্রেশনটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে বলা হয়। তো যে কোনো বীজগাণিতিক এক্সপ্রেশনের উৎপাদকের বিশ্লেষণ করার আগে আমাদেরকে জানতে হবে যে উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বোঝায়, উৎপাদকের বিশ্লেষণ কি। এটা না জানলে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি না। এবং তার সঙ্গে সঙ্গে এটাও জেনে নিতে হবে যে যে কোনো বীজগাণিতিক এক্সপ্রেশনের উৎপাদকের বিশ্লেষণ করার জন্য কি কি স্টেপ আমাদেরকে ফলো করতে হয় বা কি কি পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হয় যে এইভাবে উৎপাদকের বিশ্লেষণ করা সম্ভব। তো সবার প্রথমে আমরা দেখে নেব উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বোঝায়। চলে এসো আমরা একদম ছোটবেলার পড়ার দিকে চলে যাই, যেখানে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে বলা হতো কোনো না কোনো সংখ্যা দিয়ে। মনে করো আমাদের হাতে একটা সংখ্যা দেওয়া হতো, মনে করো 12। এই সংখ্যাটির উৎপাদকের বিশ্লেষণ করতে বলা হতো। আমরা কিভাবে করতাম? মনে করো আমরা এইভাবে করতাম, দেখো 12কে এইভাবে ভাঙতাম, যত কম সংখ্যা ছোট সংখ্যা দিয়ে ভাঙা সম্ভব সেটা দিয়ে ভাঙতাম, মানে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতাম। তো প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2 দিয়ে ভাঙলে দেখো হচ্ছে 6, আবার 2 মানে 3, এবং দেখছি এরপর আর ভাঙা সম্ভব না, কারণ এখানেও মৌলিক সংখ্যা এসে গেছে। তাই জন্য আমরা লিখতাম যে 12 উৎপাদক বিশ্লেষণ করলে এটা পাচ্ছি 2 গুণিতক 2 গুণিতক 3। অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ বলতে বুঝলাম, যদি সংখ্যার ক্ষেত্রে ভাবি, উৎপাদকের বিশ্লেষণ বলতে এটাই বোঝায় যে কিছু মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রদত্ত সংখ্যাটিকে লেখা। তাহলে আমরা এটাকে নোট আকারে লিখছি যে কি না, কিছু মৌলিক সংখ্যা গুণফল আকারে লেখা। এইটাই হচ্ছে আসলে উৎপাদকের বিশ্লেষণ সংখ্যা ক্ষেত্রে। এখন দেখো এই 12কে আমরা 2 গুণিতক 2 গুণিতক 3 লিখেছি, এটাকে যদি উৎপাদকের বিশ্লেষণ বলি তাহলে দেখো 12কে এইভাবেও লেখা সম্ভব। কেউ চাইলে 12কে 4 গুণিতক 3 এইভাবেও লিখতে পারি। তাহলে কি এই জিনিসটাকে উৎপাদকের বিশ্লেষণ বলবো? না, এটাকে উৎপাদকের বিশ্লেষণ হয়েছে, উৎপাদকের এই বিশ্লেষণে করা হয়েছে, কারণ এই 4টাও ওই 12র একটা উৎপাদক, 3টাও 12র একটা উৎপাদক, কিন্তু এই বিশ্লেষণটা কমপ্লিট হয়নি, এই বিশ্লেষণটা ইনকমপ্লিট আছে। কারণ এই 4টা হচ্ছে কি না এমন একটা সংখ্যা যার আবার উৎপাদকের বিশ্লেষণ করা সম্ভব। অর্থাৎ আমরা এই 4টাকে ভাঙলে এই দুটো 2 পেতাম, তাহলে আমরা বলবো এটা উৎপাদকের বিশ্লেষণ হয়েছে, কিন্তু কমপ্লিট উৎপাদকের বিশ্লেষণ হয়নি। তাহলে আমরা সাধারণত যদি কোনো অঙ্কে উৎপাদকের বিশ্লেষণ করতে বলা হয়, তার মানে ধরে নিতে হবে আমাকে কমপ্লিট উৎপাদকের বিশ্লেষণটাই জানতে চাইছে। কারণ আমরা যদি মনে করি যে কেউ 12কে 4 × 3 লিখেছে, তাহলে বুঝতে হবে সে উৎপাদক বিশ্লেষণটা হাফ করেছে, আর বাকি অর্ধেক অর্থাৎ 4কে উৎপাদক বিশ্লেষণটা সে করতে পারেনি। তাই এইভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে উৎপাদক বিশ্লেষণ মানে তার কমপ্লিট একদম লিস্ট ফর্মে নিয়ে যাওয়া। এবং সেটা কি করে বুঝবো? সেটা বুঝবো এই যে মৌলিক সংখ্যা দেখে। দেখো প্রত্যেকটা সংখ্যা যা যা পাবো তারা মৌলিক সংখ্যা হবে, এবং আমরা জানি যে মৌলিক সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যার সেই রূপ যার থেকে কমে আর তাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, শুধুমাত্র 1 ছাড়া, এবং 1কে আমরা লিখবো না। মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখে ফেলেছি, তার মানে বুঝতে পারবো যে সবচেয়ে ছোট যে সংখ্যার গুণফল আকারে লেখা সম্ভব ছিল সেটা হয়ে গেছে। তো এইটা আমাদের বাস্তব সংখ্যার ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণ বলতে কি জানা হয়ে গেল। এবার মনে করো একটা বীজগাণিতিক এক্সপ্রেশন আমাদেরকে দেওয়া হলো, সেটা হলো x এর স্কয়ার। এইটার আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদক বিশ্লেষণ মানে এই জিনিসটাকে আমাকে কিছু জিনিসের গুণ আকারে লিখতে হবে। এখানে কিছু না কিছু সংখ্যা বসতে পারে, বা যেহেতু বীজগাণিতিক এটা রাশিমালা আছে, তাহলে এটা বীজগাণিতিক রাশিমালাই বসতে পারে, যাদেরকে কি করতে হবে আর ভাঙা সম্ভব নয়। তো দেখো আমরা কি বলছি, x স্কয়ারকে এইভাবে আমরা লিখতে পারি x × x। দেখো আর এটা আমরা লিখছি না, তো দুটো যদি লিখে থাকি এই দুটোর, তাহলে দেখতে পাচ্ছি x কে আমরা দুটো জিনিসের গুণ আকারে লিখেছি, অর্থাৎ এই জিনিসটা হয়েছে যে গুণফল আকারে লেখা। আচ্ছা, আরেকটা হচ্ছে দেখো এখানে মৌলিক সংখ্যা ছিল, মৌলিক সংখ্যার এখানে রূপটা কি হবে বললাম যে মৌলিক মানে হচ্ছে সবচেয়ে কম, তার মানে এটাও হচ্ছে এখানে যাদের গুণফল আকারে লিখবো তারা যেন সবচেয়ে কম হয়, মানে তাদেরকে আর যেন ভাঙা না যায়। তো x হচ্ছে দেখো একটা সংখ্যা, একটা বহুপদী সংখ্যামালা, যেটা কিন্তু যার মাত্রা হচ্ছে লক্ষ্য করো 1।
এই যে সর্বোচ্চ ঘাত 1, তাহলে এক মাত্রার বহুপদী সংখ্যামালা হয়ে গেছে মানে তাকে আর ভাঙা সম্ভব নয়। তাহলে এটাও দেখো, এটাও 1 সবচেয়ে কম, কারণ তার মাত্রা হচ্ছে 1। তো আমরা এই এক্স স্কয়ারকে কিভাবে লিখলাম দেখো, x ইনটু এক্স, যেটা কি হলো সবচেয়ে কম মাত্রার মানে হচ্ছে এক মাত্রার বহুপদী সংখ্যামালার গুণফল আকারে লেখা হলো, তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। ঠিক একই রকম ভাবে যদি আমাদের কাছে এরকম থাকতো 2 ইনটু এক্স স্কয়ার, এর উৎপাদক বিশ্লেষণ বলতে কি বুঝতাম, এরকম বুঝতাম 2 গুণিতক এক্স গুণিতক এক্স। লক্ষ্য করো এক্সটা এক মাত্রার, এটা এক মাত্রার, আর এটা হচ্ছে শূন্য মাত্রার, এবং দেখতে পাচ্ছি যে আমরা এর থেকে কমে আর লিখতে পারতাম না। আর এখানে আমরা একটা 1 লিখতে পারতাম, কিন্তু 1 লেখার কোনো মানে হয় না, তাই লিখিনি, যেমন এখানে লিখিনি। বোঝা গেছে? তো আমরা 2x স্কয়ার একটা বহুপদী সংখ্যামালা ছিল, তাকে উৎপাদকের বিশ্লেষণ বলতে বুঝলাম যে সবচেয়ে কম মাত্রা যদি কনস্ট্যান্ট হয় তাহলে সে 0 মাত্রা হবে, আর যদি সে পলিনোমিয়াল হয় মানে বহুপদী সংখ্যামালাতে লিখি তাহলে এক মাত্রা মানে সবচেয়ে কম। তাহলে এইটা হয়ে গেল আমাদের 2x স্কয়ারের উৎপাদকের বিশ্লেষণ। ঠিক এরকম ভাবে আস্তে আস্তে জটিল হতে থাকবে। মনে করো একটা অঙ্ক মধ্যে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 4, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? তো কিভাবে লিখতে পারি আমরা একটু পরে শিখবো। দেখো এটাকে যদি এইভাবে লিখি ঠিক লেখা হয়েছে কিনা, আমরা x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 যদি লিখি, দেখো তো এটা সমাধান করলে ফর্মুলা করলে এটা আসে, কিন্তু এটা দেখো একটা একমাত্রার বহুপদী সংখ্যামালা, এটাও একটা একমাত্রার বহুপদী সংখ্যামালা, তার মানে একে সবচেয়ে কম অর্থাৎ একমাত্রায় যাওয়া মানে সবচেয়ে কম ডিগ্রিতে চলে গেলাম, আর ওই পলিনোমিয়ালকে ভাঙা সম্ভব নয়। তো সেই রকম আমরা দুটোর গুণ আকারে লিখতে পেরেছি, তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ হয়েছে, এবং এই উৎপাদক বিশ্লেষণটা কমপ্লিট উৎপাদক বিশ্লেষণ। তো এই হলো আমাদের উৎপাদক বিশ্লেষণের ধারণা। এখন দেখো আমরা এই যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণ করার একটা বিশেষ পদ্ধতি শিখেছিলাম, যে এই যে ভাগ করে উৎপাদক বিশ্লেষণ করা, এটা আসলে ভাগ করে করে করা হয়েছে, বা এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করার পদ্ধতি নামে চিনি। এখন এই ধরনের বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ করার কি কোনো পদ্ধতি আছে, এইটা হচ্ছে আমাদের জানতে হবে, না হলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। তো আমি তোমাদেরকে বলছি যে বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ করার কোনো ডেফিনিট ফর্মুলা নেই, কোনো ডেফিনিট পদ্ধতি নেই। তাহলে আমরা কিভাবে করবো আমরা বেশ কিছু পদ্ধতি আছে যেগুলো আমরা মনে রাখতে পারি, যে এই পদ্ধতিগুলোর মধ্যেই কোনো না কোনো একটা দ্বারা উৎপাদক বিশ্লেষণ হবে, কিন্তু একটা নির্দিষ্ট অঙ্ক ঠিক কি নিয়মে হবে এইটা কিন্তু ডেফিনেটলি বলা সম্ভব না, কারণ যত হায়ার ডিগ্রি পলিনোমিয়াল দেবে অর্থাৎ মাত্রা যত বেশি দেবে তার উৎপাদক বিশ্লেষণ তত জটিল হবে, এবং তার জন্য তার রুলস আস্তে আস্তে পাল্টাতে থাকবে। তো আমরা মূলত এখানে আমরা যে পলিনোমিয়াল গুলো উৎপাদক বিশ্লেষণ করে থাকবো মূলত 4 ডিগ্রির মধ্যে থাকবে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি, এবং তার থেকে বেশি যেগুলো থাকবে সেগুলোকে আমরা লোয়ার ডিগ্রিতে রিডিউস করে নিয়ে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। আর খুব টাফ উৎপাদক বিশ্লেষণ যেগুলো অনেক হায়ার ডিগ্রির হয় সেগুলো আমাদের এই মুহূর্তে নেই। তো উৎপাদক বিশ্লেষণ করার কোনো ডেফিনেট রুল নেই, কোনো নির্দিষ্ট নিয়মে চলে না, কিন্তু কিছু পয়েন্ট আমরা মাথায় রাখতে পারি যেগুলো ফলো করলে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। সেই পয়েন্টগুলি আমি তোমাদেরকে নোট করিয়ে দিচ্ছি। আমরা কিছু পয়েন্ট লিখবো যেগুলো ইউজ করে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো, বা উৎপাদক বিশ্লেষণ করার সময় ওই পয়েন্টগুলোকে ফলো করবো। নাম্বার 1, যে কোনো উৎপাদক বিশ্লেষণ দিলে আমরা দেখে নেবো সেই যে এক্সপ্রেশনটা দেওয়া হয়েছে তা থেকে কিছু কমন নেওয়া যাচ্ছে কিনা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এই স্টেপগুলো আমরা পরপর ফলো করবো। তো নাম্বার 1 হচ্ছে কমন নেওয়া। কমন নেওয়া, এখন কি কমন নেব? আমরা কোনো সংখ্যা কমন নিতে পারি, আমরা কোনো সংখ্যা কমন নিতে পারি, বা আমরা কোনো চলরাশিও কমন নিতে পারি। এই দুটো জিনিসই আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি কোনো সংখ্যা কমন নেওয়া সম্ভব হয় সংখ্যা কমন নেব, যদি কোনো চলরাশি কমন নেওয়া সম্ভব হয় চলরাশি কমন নেব। এখন যদি এগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয় এই পয়েন্টগুলোকে মাথায় রাখো, আমরা যখন অঙ্ক করবো দেখবে এই পয়েন্টগুলো ফলো করে করে করবো, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখবে এটা হলো কমন নেওয়া। এরপরে চলে আসো 2 নম্বর যে পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে যে অঙ্কটা কিভাবে করবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অঙ্কে আমরা বিভিন্ন সূত্র ব্যবহার করব, সূত্র প্রয়োগ। আমি বলছি না যে একটা অঙ্কে সমস্ত কিছু হবে, কমন নেওয়াটা হয়তো ওর বেলায় হলো না, কিন্তু ওর বেলায় সূত্র প্রয়োগটা হলো। এমন হতে পারে ওর বেলায় কমন নেওয়া হলো সূত্র প্রয়োগ হলো, এরকম ব্যাপার। তো সূত্র প্রয়োগ বলতে দেখো আমাদের বেশ কিছু সূত্র আমরা করেছিলাম, সেই সূত্রগুলো আমি একটু লিখে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে কি কি সূত্র আমাদের এখানে কাজে লাগতে পারে। দেখো 1 নম্বর যেটা তোমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, কি a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো এই সূত্র আমরা একটু আগে একটা উৎপাদক বিশ্লেষণ ব্যবহার করলাম, এটা কিন্তু মাথায় রাখবো। আচ্ছা 2 নম্বর এখান থেকে একটা সূত্র মনে রাখবে a কিউব প্লাস b কিউবের সূত্র। প্রত্যেকটারই অনেকগুলো করে সূত্র আছে, আমরা উৎপাদকের সূত্রগুলো মনে রাখবো, তাছাড়াও অন্য সূত্রগুলো কখনো কখনো কাজে লাগতে পারে। তো দেখো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ছিল তোমার a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা আরেকটা ছিল দেখো a কিউব মাইনাস b কিউব, এটার ফর্মুলা ছিল তোমার a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এইগুলো তোমরা একটু মনে রাখবে। এরপরে দেখো আরেকটা সূত্র তোমরা করেছিলে যদি তোমাদের মনে থাকে, সেটা হচ্ছে এরকম যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব
মাইনাস 3abc, এটার একটা ফর্মুলা ছিল মনে পড়ছে? দিস ইকুয়াল টু ছিল এরকম a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। এইগুলো হচ্ছে আমাদের ফর্মুলা, যেগুলো মেনলি উৎপাদক বিশ্লেষণের জন্য কাজে লাগবে। আর এই ফর্মুলারই একটা স্পেশাল রূপ ছিল, যখন a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তখন a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। যদি তোমাদের এগুলো মনে নাও থাকে, চিন্তা করার কোনো কারণ নেই, আমি আজকে শুধুমাত্র ইন্ট্রোডাকশন ক্লাসে এগুলো লিখে দিচ্ছি, লিস্ট ডাউন করে দিচ্ছি। প্রত্যেকটা টপিকের উপর যখন আমরা সূত্রের উপর ফর্মুলা করব, এক্সারসাইজ করব, তখন আমরা কি করব, এগুলো দেখিয়ে দেবো যে কিভাবে হচ্ছে। তো এগুলোর উপর যে তোমাদের এক্সারসাইজ গুলো আছে, তোমরা দেখো, যেমন আমি বলছি যে তোমার এইটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলার উপর যে এক্সারসাইজটা আছে সেটা হচ্ছে তোমার ওই 8.2 এর যে এক্সারসাইজটা আছে, দেখবে এটা হচ্ছে 8.2 এর যে এক্সারসাইজটা আছে, সেইটা এই ফর্মুলার উপর মেনলি পাবে। অন্য টুকটাক কাজে লাগবে, কিন্তু এটা মেন। আবার যেমন এই দুটো ফর্মুলার উপর তোমাদের 8.3 এর এক্সারসাইজটা আছে, আবার এই দুটো ফর্মুলার উপর তোমাদের 8.4 এর এক্সারসাইজটা আছে। তো যখন ওগুলো করবো আমরা এগুলো আবার বলবো। আজকে আমরা শুধুমাত্র পুরো জিনিসটা সম্পর্কে একটা ওভারঅল ধারণা নিচ্ছি, ঠিক আছে? এবার চলে এসো সূত্র। সূত্রের পরেই দেখো আমাদের একটা বিশেষ টেকনিক কাজে লাগাতে হয়, যেগুলোর ক্ষেত্রে সূত্র প্রয়োগ করা যায় না উৎপাদক বিশ্লেষণ করার জন্য, সেটা হচ্ছে মধ্যপদ বিশ্লেষণ। মধ্যপদ বিশ্লেষণ, একে আমরা ইংরেজিতে বলি মিডল টার্ম ফ্যাক্টর। এইটা আমরা ইংরেজি নামে অনেকে চিনি। তো মধ্যপদ বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টর, এবং এই টপিকের উপর যে তোমাদের এক্সারসাইজটা আছে সেটা হচ্ছে 8.5, একদম শেষে আছে, কোষে দেখি 8.5। তো যখন আমরা 8.5 করব, তখন মিডল টার্ম ফ্যাক্টর কি করে করতে হয় জেনে নেব, কেমন? এবার চলে এসো আমরা আরেকটা আমাদের এখানে পদ্ধতি ফলো করতে হয়, কি পয়েন্টস, সেটা হচ্ছে ওটাকে বলা হয় জিরো ফ্যাক্টর। জিরো ফ্যাক্টর বা আরো নাম আছে, সেটা হচ্ছে ট্রায়াল মেথড বা ভ্যানিসিং মেথড, এইসব অনেক নাম আছে। ভ্যানিসিং মেথড, ট্রায়াল মেথড, আর বা এইগুলো হলো নাম। এগুলোকে বাংলায় অনেকে শূন্য পদ্ধতিও বলা হয় বাংলায়। তো এর উপর যে এক্সারসাইজটা আছে সেটা হচ্ছে একদম প্রথম এক্সারসাইজটা 8.1, অর্থাৎ আমরা আজকেই এই টপিকের উপর কিছু অঙ্ক দেখে নেব। আর এরপরে যে আরেকটা জিনিস তোমরা কি পয়েন্ট মনে রাখবে, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। বেশ কিছু থাকবে উৎপাদক বিশ্লেষণ করার জন্য, ওগুলো এরকম স্ট্যান্ডার্ড ফর্মে তুমি সব খুঁজে পাবে না, তাহলে তাদেরকে কিছুটা অ্যাডজাস্ট করতে হয়। যেমন কিছু আমি একটা এক্সাম্পল লিখে রাখছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো কোথাও লেখা আছে x⁴, তুমি কি করবে, এটাকে অ্যাডজাস্ট করতে হয় এরকম ভাবে x স্কোয়ার এর হোল স্কোয়ার, তাহলে দেখো এই হোল স্কোয়ার ফর্মে পাওয়ার চান্স থাকবে। ধরো কোনো জায়গায় আছে x⁶, তোমাকে এটা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, ধরো x স্কোয়ার এর হোল কিউব, এইভাবে অ্যাডজাস্ট করতে হতে পারে, বা এইভাবে অ্যাডজাস্ট করতে হতে পারে x কিউব এর হোল স্কোয়ার, সেটা আমাদের অঙ্ক বুঝে অ্যাডজাস্ট করতে হবে। তো এইরকম বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট আমাদেরকে মনে রাখতে হবে যে কোন জিনিস কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, তাহলে আমরা এগুলো বিভিন্ন ফর্মুলা বা এগুলো ইউজ করতে পারবো। তো এই গেল আমাদের মূলত একটা পদ্ধতি। তোমার মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, জিরো ফ্যাক্টর করে করা যায়, অ্যাডজাস্ট করে করা যায়, কমন নিয়ে করা যায়, সূত্র প্রয়োগ করে করা যায়। কোন অঙ্কের জন্য কি হবে সেটা কিছুটা গেস করা যায়, কিন্তু সম্পূর্ণ নয়। তো সেই রকম উপরেও আমি কিছু তোমাদেরকে পয়েন্ট করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে যে পলিনোমিয়ালের বহুপদী সংখ্যামালার ডিগ্রি কি হলে তার কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। যেমন মনে করো, আমি বলছি 1 ডিগ্রি পলিনোমিয়াল, মানে আমরা ডিগ্রির উপর করছি, ডিগ্রির উপর বেস করে, ডিগ্রির উপর বেস করে মনে করো আমরা নিচ্ছি 1 ডিগ্রি পলিনোমিয়াল, মানে যে পলিনোমিয়ালের মাত্রা এক মাত্রা পলিনোমিয়াল, মানে ওই x-1, x+2, x-½ এরকম, মানে চলরাশির ঘাত হচ্ছে সর্বোচ্চ 1। সেই রকম পলিনোমিয়াল থাকলে তুমি শুধুমাত্র এইটা ইউজ করবে, কমন নেওয়ার ব্যাপারটা, কমন নেওয়া। এবং সেক্ষেত্রে কমন নেওয়া কি হবে, কোন নাম্বার কমন যাবে, সংখ্যা, সেক্ষেত্রে কোনো চলরাশি কমন যাবেই না। তাহলে 1 ডিগ্রি পলিনোমিয়াল থাকলে যে আমি শুধুমাত্র কমন নিতে হতে পারে, মানে এই পদ্ধতিটা প্রয়োগ করতে হতে পারে, তাও সংখ্যার জন্য কোনো চলরাশি কমন নিতে হবে না। আচ্ছা, এরপরে মনে করো 2 ডিগ্রি পলিনোমিয়াল কোনো আছে, মানে 2 ডিগ্রি পলিনোমিয়াল। যদি কোনো 2 ডিগ্রি পলিনোমিয়াল থাকে, তাহলে 2 ডিগ্রি পলিনোমিয়ালের আমাদের মূলত যে নিয়মটা কাজে লাগানো যেতে পারে সেটা হচ্ছে সূত্র প্রয়োগ। দেখো এখানে 2 ডিগ্রির ব্যাপার আছে একটা, তো 2 ডিগ্রির জন্য আমাদের মূলত যেটা কাজে লাগাতে হয় সেটা হচ্ছে সূত্র প্রয়োগ। সূত্র প্রয়োগ। আর সূত্র প্রয়োগ ছাড়া আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে মধ্যপদ বিশ্লেষণ। এটাও আমাদের 2 ডিগ্রির জন্য কাজে লাগে, মধ্যপদ বিশ্লেষণ।
আর তোমার এই অ্যাডজাস্টমেন্ট যে কথাটা বলেছি এটা সবকিছুর জন্যই কাজে লাগতে পারে, যে কোনো ডিগ্রির জন্য অ্যাডজাস্টমেন্ট ইউজ করতে হতে পারে। তো 2 ডিগ্রি কোনো পলিনোমিয়াল থাকলে যেমন তোমার x² - 4 ছিল, এই ধরনের জিনিসগুলো মূলত সূত্র প্রয়োগ করবে আর মধ্যপদ বিশ্লেষণ করবে, এইটা হচ্ছে মেইন জিনিস। আর একটা জিনিস যেটা মনে রাখবে সেটা হচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে তোমার 3 ডিগ্রি পলিনোমিয়াল। 3 ডিগ্রি যদি 3 ডিগ্রি থাকে তার জন্য দুটো জিনিস, একটা হচ্ছে সূত্র প্রয়োগ আর একটা হচ্ছে মধ্যপদ জিরো ফ্যাক্টর। সূত্র প্রয়োগের জন্য এই যে কিউবের সূত্রগুলো 3 ডিগ্রির জন্য কাজে লাগবে, আর জিরো ফ্যাক্টর সবসময় 3 ডিগ্রির জন্য। তো এর ক্ষেত্রেও সূত্র প্রয়োগ, এটা চেষ্টা করে দেখতে হবে। আর তার সঙ্গে আমাদেরকে যেটা করতে হবে জিরো ফ্যাক্টর। তাহলে মেইনলি 2 ডিগ্রির জন্য মধ্যপদ বিশ্লেষণ আর 3 ডিগ্রির জন্য জিরো ফ্যাক্টর। আর চলে আসছে 4 নম্বরে, যেটা আমি 4 ডিগ্রি বলছি। 4 ডিগ্রি পলিনোমিয়াল যদি থাকে মানে চলরাশি সর্বোচ্চ ঘাত 4 আছে, মানে x⁴, x⁵, এই ধরনের জিনিসগুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা যেটা মেইনলি করব, প্রথমেই অ্যাডজাস্টমেন্টের দিকে দেখতে হবে। প্রথমে অবশ্যই অ্যাডজাস্টমেন্ট হবে। অ্যাডজাস্টমেন্ট অন্যগুলোর বেলায় হতে পারে, কিন্তু এর বেলায় অবশ্যই অ্যাডজাস্টমেন্ট হওয়ার একটা জায়গা থাকবে। অ্যাডজাস্টমেন্ট হবে, তারপরে আমাদের যেগুলো হবে সেটা আমাদের সূত্র হতে পারে, মধ্যপদ হতে পারে, এমনকি জিরো ফ্যাক্টরও হতে পারে। তো 4 ডিগ্রি হলে এরকম সব রকমই হতে পারে, কিন্তু অ্যাডজাস্টমেন্ট অবশ্যই করতে হবে তার ক্ষেত্রে। আর এর থেকে হায়ার ডিগ্রি গুলো আমরা করছি না, কারণ সেগুলো যদি অঙ্কে থাকে আমরা দেখে দেখে মূলত করব, এবং এইগুলোর মধ্যে থেকেই সেগুলো সলভ হবে। কেমন? আরেকটা জিনিস আমাদের এখান থেকে জানতে হবে যে কখন আমি উৎপাদক বিশ্লেষণকে থামাবো। উৎপাদক বিশ্লেষণ ততক্ষণ করতে হবে যতক্ষণ না কমপ্লিট উৎপাদক বিশ্লেষণ হচ্ছে, তার মানে যতক্ষণ না 1 ডিগ্রি পলিনোমিয়াল পাচ্ছি। যেমন ওই সংখ্যা ক্ষেত্রে বলেছিলাম মৌলিক সংখ্যা না পাচ্ছি, আর এইটাকে ততক্ষণ করতে হবে, বীজগাণিতিক সংখ্যা মাদাগুলোর জন্য ততক্ষণ করতে হবে যতক্ষণ আমি তাকে ভেঙে 1 ডিগ্রিতে পৌঁছতে পারছি, বা এমন কোন জায়গায় এসে পৌঁছাচ্ছি যেখানে এসে আর তাকে উৎপাদকে ভাঙা সম্ভব নয়। তো এর জন্য একটা পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, এই কি পয়েন্টে আমি লিখে রাখছি, কি পয়েন্টের 6 নম্বরে লিখে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। কি না, উৎপাদক বিশ্লেষণ ততক্ষণ চলবে যে উৎপাদক বিশ্লেষণ থামবে। কখন কখন থামবে? যদি আমি উৎপাদকগুলির মাত্রা 1 হয়, মানে আমি যেগুলো ভেঙে তৈরি করলাম সেগুলো যদি 1 মাত্রায় চলে আসে তাহলে অবশ্যই থেমে যাবে। আচ্ছা, এছাড়া কি হতে পারে? 1 হলে তো থামবে, আর 1 যদি না হয় তার থেকে বেশি থেকে থামবে না, থামবে 2 ডিগ্রিতে গিয়েও থেকে যেতে পারে, তাকে আর উৎপাদকে ভাঙা যাবে না, এরকমও হতে পারে। কিন্তু তার সেটা আমি বুঝবো কি করে? আমি বুঝবো যদি 2 ডিগ্রি থাকে, যদি 2 মাত্রার হয়, 2 মাত্রার উৎপাদক হলে আমরা তার জন্য একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। এই শ্রীধর আচার্যের সূত্র তোমাদের আছে 10ম শ্রেণীতে, ক্লাস 10-এ। কিন্তু যদি তোমরা ওইটা একটু শিখে নাও সামান্য, তাহলে কি হবে, তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে, মানে তোমরা বুঝে যাবে যে কোন জায়গায় আমি আর উৎপাদক বিশ্লেষণ করবো না। তো এই শ্রীধর আচার্যের সূত্রটা প্রয়োগ করবো। 2 মাত্রার উৎপাদক হলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব, এবং করে আমরা দেখে নেব যে আর তাকে ভাঙা সম্ভব কিনা। যদি দেখেছি যে ভাঙা সম্ভব হচ্ছে না, তাহলে উৎপাদক আর করবো না। আর যদি ওখান থেকে দেখে আমরা বুঝে যাই যে ভাঙা সম্ভব হচ্ছে, তাহলে আবার উৎপাদক বিশ্লেষণ করব। এবং কি করে করবো, এগুলোর মধ্যেই কোন একটা ফলো করে করবো। সে মধ্যপদ 2 ডিগ্রির জন্য সাধারণত দেখো মধ্যপদ বলেছি, সূত্র আর মধ্যপদ এই দুটোই প্রস্তুত করব। কিন্তু শ্রীধর আচার্যের সূত্র দিয়ে চেক করে নেব যে ওটা আদৌ মধ্যপদ করা সম্ভব কিনা। এবার হচ্ছে শ্রীধর আচার্যের সূত্রে আমরা কি দেখবো। শ্রীধর আচার্যের সূত্রে আমরা একটা জিনিস তুলনা করব। ধরো 2 মাত্রার উৎপাদককে দেখতে হবে এরকম ax² + bx + c। 2 মাত্রা মানে দেখো সর্বোচ্চ মাত্রা হচ্ছে 2, এইরকম একটা এক্সপ্রেশন থাকলে সেখানে আমরা এটা চেক করব। কি চেক করব? আমরা এই জিনিসটা চেক করব, b² - 4ac, এইটা রুট, এই জিনিসটা আমরা চেক করব। করে এই জিনিসটা যদি আমি পাই পূর্ণ সংখ্যা মানে 1 2 3 4 5 6 0 -1 -2 -3 -4 এরকম জিনিসগুলো, এরকম পূর্ণ সংখ্যা পাই, তাহলে কি করব, আমরা এই প্রসিডিউর গুলো ফলো করব। আর যদি না পাই তাহলে কি করব, আমরা প্রসিডিউরটা বন্ধ করে দেবো এবং বুঝে যাব যে ওই 2 মাত্রাটা আর উৎপাদকে ভাঙা সম্ভব না, ওটাই লিস্ট ফর্মে এসে গেছে। তো এইরকম কয়েকটা ক্লু আমি তোমাদেরকে দিলাম। এইগুলো তখনই তোমাদের কাছে পরিষ্কার হবে যদি তোমরা এর পরের ক্লাসগুলো থরলি দেখতে থাকো। তোমরা অঙ্ক দেখবে যখন করো, বা কোনো জায়গায় তোমাদের যারা করে ফেলেছো অলরেডি, তোমাদের অঙ্ক করার সময় সমস্যা হয়নি। কিন্তু যদি তোমাদেরকে অজানা একটা অঙ্ক ধরিয়ে দেওয়া হয়, তখন তোমরা সমস্যায় পড়ো। তার কারণ হচ্ছে তোমরা এই জিনিসগুলো মাথায় রাখো না বলে।
এইটা মাথায় রেখে যদি এই অঙ্কটা করো তাহলে অঙ্ক কিভাবে শুরু করব, কোন পদ্ধতিতে যাব এবং কোন জায়গায় এসে থামবো, এইটা আমরা শিখে যাব, তাহলে আর সমস্যা হবে না। তো আজকের ক্লাসে আমরা জাস্ট কোষে দেখি 8.1 এর দুটো অঙ্ক 1 আর 2 দেখে নেব এবং পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো দেখব। এবং কোষে দেখি 8.1 এর দেখো পদ্ধতিটা মূলত হবে, আমি তোমাদেরকে বলেছি, দেখো 8.1 এ হবে মূলত জিরো ফ্যাক্টর। তো আজকে আমরা জিরো ফ্যাক্টরটা দেখে নেব, কেমন? তো আমরা কোষে দেখি 8.1 এর 1 আর 2 নম্বর প্রশ্ন টুকে নিয়েছি এবং তোমাদেরকে আমি বলেই দিয়েছি যে এগুলো জিরো ফ্যাক্টরের অঙ্ক। তো তোমরা এইটা মাথায় রেখে অঙ্কটা করবে না যে তোমরা জিরো ফ্যাক্টরের অঙ্ক করছো। আমি তোমাদেরকে প্রতিটা এক্সারসাইজের প্রতিটা অঙ্ক এমন ভাবে করাবো যেন তুমি জানো না এটা কিসের অঙ্ক, তার উপর অঙ্কগুলো করছি। তাহলে কি হবে, তোমরা পরীক্ষার সময় যে অঙ্কটা আসবে সেটাকে আইডেন্টিফাই করতে পারবে, না হলে পরীক্ষার সময় অঙ্কটা কি পদ্ধতিতে হবে সেটাই বুঝতে পারবে না। তো দেখো আমরা এই যে অঙ্কটা টুকেছি x³ - 3x + 2, এটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এখন আমরা এই অঙ্কটা সলভ করব সেই অ্যাপ্রোচে যা আমাদের নলেজ এখন পর্যন্ত হয়েছে। দেখো এইটা হচ্ছে একটা 3 মাত্রার বহুপদী সংখ্যামালা, কারণ এখানে x এর ঘাত 3, এখানে 1, এখানে 0, তার মানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। সো এটা একটা 3 মাত্রার বহুপদী সংখ্যামালা। আর যখন এই মাত্রাটা 3 দেখলাম তখনই আমাদের মাথায় স্ট্রাইক করবে ওই যে কি পয়েন্টগুলো শিখেছিলাম, যে 3 মাত্রা হলে তাকে সলভ করার একটা টেকনিক, সেটা হচ্ছে আমাদের জিরো ফ্যাক্টর। এটা হচ্ছে মূল টেকনিক, যে 3 ডিগ্রি থাকলে জিরো ফ্যাক্টর। তো এইটাকে আমরা সলভ করব, যেহেতু এখানে কি পয়েন্টটা আমাদের জিরো ফ্যাক্টর ছিল, তো ফার্স্ট অ্যাটেম্প হবে এটাকে জিরো ফ্যাক্টর ট্রাই করা। এবার দেখো আরেকটা জিনিস আমরা প্রত্যেক অঙ্কের জন্য প্রথমেই চেক করে নেব, সেটা হচ্ছে কিছু কমন নেওয়া যাচ্ছে না, যেটা আমাদের প্রথম কি পয়েন্ট ছিল, কমন নেওয়া যাচ্ছে না। দেখো এখান থেকে কোনো প্রত্যেকটাতে x নেই, সো x কমন নেওয়া যাবে না, চলরাশি কমন নেওয়া গেল না। প্রত্যেকটাতে এমন কোনো সংখ্যা নেই যা কমন নেওয়া যাবে। দেখো এখানে 3, এখানে 2, এখানে 1, কোনো কমন নেওয়া যাচ্ছে না, সো কমন হলো না। এবার আমরা জিরো ফ্যাক্টর দিকে যাব। তো দেখো জিরো ফ্যাক্টর করার নিয়ম কি? জিরো ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে এইরকম কয়েকটা জিনিস আমাকে মনে রাখতে হবে। x = 1, 2, 3, -1, -2, -3, এই 6টা জিনিস একটু মনে রাখতে হবে। মূলত বেশিরভাগ অঙ্ক এই 6টা জিনিসই হয়ে যাবে। যদি কোনো অঙ্ক এই 6টা জিনিসের মধ্যে না হয় তাহলে আমাদেরকে আরো বিশেষ কয়েকটা জিনিস +4, -4, +5, -5 এইভাবে দেখতে হতে পারে, বা আরো বিশেষ টেকনিক আছে, সেটা আমরা অঙ্ক এলে বুঝবো। তো আমরা ওই কটা জিনিস মনে রাখবো এবং ওই জিনিসগুলো এখানে বসিয়ে দেখবো। দেখো আমরা x = 1 এখানে বসিয়ে দেখবো, এটা হচ্ছে রাফে করলেই হবে। x এর জায়গায় 1 বসালে হচ্ছে 1³ - 3 × 1 + 2, সো 1 - 3 + 2, সো দেখো সলভ করলে হচ্ছে 0। তাহলে আমরা দেখতে পেলাম যে x এর জায়গায় 1 বসাতে এই জিনিসটা 0 হলো, তার মানে x = 1। যদি তোমাদের গুণনীয় বহুপদ মনে থাকে এর আগের চ্যাপ্টার, তাহলে x - 1 হচ্ছে একটা ফ্যাক্টর। এইটা হলো জিরো ফ্যাক্টর, এই পদ্ধতি যে আমি ট্রায়াল করে দেখে নিলাম, ওই জন্য ওকে ট্রায়াল মেথড বলা হয়েছিল। তো x - 1টা আমাদের একটা ক্লু চলে এলো এখান থেকে। এবার এই জায়গাটা মুছে দেবো এবং করার পদ্ধতি হচ্ছে আমরা একটা লাইন ইকুয়াল টু দিয়ে ছেড়ে দেবো, তারপরের লাইনে এই x - 1 যেটাকে ফ্যাক্টর বললাম, এই ফ্যাক্টরটাকে আমরা 3 বার লিখবো, x - 1, x - 1, x - 1। বুঝতে অসুবিধা নেই। আর আমরা যেটা চেক করেছিলাম ওটা রাফে থাকলে ওটা মুছে দিলেও কোনো সমস্যা নেই। এবার এইটা থেকে এটা তৈরি করবো। কিভাবে তৈরি করবো দেখো, x - 1 কে কি দিয়ে গুণ করলে এইটা মেলে। দেখো এইটাকে যদি x² দিয়ে গুণ করি, প্রথমটা মেলে, তাহলে গুণটা করে এখানে লিখছি। এটা গুণ করলে x³, এটা গুণ করলে -x²। এবার লক্ষ্য করো আমার এইটা মেলানোর উদ্দেশ্যে এটা মিলে গেছে, কিন্তু এইটা এসছে যেটা এখানে ছিল না। লক্ষ্য করো কোনো x² ছিল না, তাহলে এই জিনিসটাকে আমাকে কাটাতে হবে। তাহলে -x² কে কে কাটতে পারে? যদি আমরা +x² করি তাহলে কেটে যাবে, কারণ এটা এই লাইনে ছিল না। তো +x² কি করে হতে পারে? এইখানে দেখো যদি আমি +x দিয়ে গুণ করি, তাহলে এটা গুণ করলে +x², আর এটা গুণ করলে -x অটোমেটিক্যালি আসছে, এবং এটা কেটে যাচ্ছে, তাহলে উপরটা মিলে গেল। এসছে -x, কিন্তু দরকার আমার -3x, তাহলে আরো কি দরকার? -2x দরকার, তবে তো এই দুটো যোগ করলে -3x হবে। আর -2x কি করে হতে পারে? যদি এইটাকে আমি -2 দিয়ে গুণ করি, লক্ষ্য করো -2 দিয়ে গুণ করলে -2x হবে, আর এটা গুণ করলে অটোমেটিক্যালি +2 হবে, এবং অটোমেটিক্যালি দেখো এটা সলভ করলে এটা কেটে যাবে, এটা যোগ করে এটা হবে, আর এটা এখানে মিলে গেল। তার মানে আমরা জিরো ফ্যাক্টরটা ঠিক করেছি। তাহলে আমরা কিভাবে স্টেপটা করলাম? আগে এই স্টেপটা, পরে এই স্টেপটা, এটা কিন্তু যেন মাথায় থাকে। এবার চলে এসো আমরা এইখান থেকে 3টে জিনিস, 1, 2, 3টে, এখান থেকে আমরা x - 1 কমন নিচ্ছি। প্রথমটা থেকে দেখো x² পড়ে থাকছে, তারপরটা থেকে x পড়ে থাকছে, তারপরটা থেকে -2 পড়ে থাকছে। তাহলে আমরা দেখতে পেলাম যে এইটা একটা ফ্যাক্টরাইজ করা হয়ে গেল। এখন হচ্ছে এটা 1 ডিগ্রি হয়ে গেছে, কিন্তু এটা দেখো 2 ডিগ্রি আছে, তাহলে একে কি আরো ফ্যাক্টরাইজ করা যাবে কি যাবে না? কি করে বুঝবো? এই যে আমি দেখো একদম লাস্ট পয়েন্ট দিয়েছিলাম যে শ্রীধর আচার্য দিয়ে দেখে নেবো, ওটা আমাদের ক্লাস 10-এ আছে, তাও আমরা এটা রাফে দেখে নেবো। আচ্ছা, শ্রীধর আচার্য কি বলেছিলাম? এইভাবে লিখতে, ax² + bx + c। দেখো তুলনা করলে এখানে a মানে 1, b মানে 1, আর c মানে হচ্ছে -2।
তাহলে আমরা চেক করবো বি স্কোয়ার মাইনাস 4ac তার রুট। দেখো রুট ওভার অফ বি স্কোয়ার, বি মানে হচ্ছে 1 মানে 1 স্কোয়ার মাইনাস 4, এ মানে হচ্ছে 1, সি মানে হচ্ছে মাইনাস 2। দেখো সমাধান করলে পাচ্ছি রুট ওভার অফ 1 প্লাস 8 মানে রুট ওভার অফ 9 মানে 3। সো এইটা হচ্ছে আমাদের একটা পূর্ণ সংখ্যার উত্তর এসছে, এবং পূর্ণ সংখ্যার উত্তর এসছে তার মানে এটাকে আবার ফ্যাক্টরাইজ করা যাবে। সো আমাদেরকে আবার করতে হবে, বুঝতে পেরেছো? তো দেখো আমরা কিভাবে করছি, যদি পূর্ণ সংখ্যায় না আসতো তাহলে করা যেত না। কিভাবে করছি দেখো, দেখো এটাকে আমরা দেখতে পাচ্ছি এইভাবে লিখতে পারবো, এক্স স্কোয়ারটা মাইনাস 2টা রেখে দেবো। এবার এই এক্সটাকে কিভাবে তৈরি করছি দেখো, আমরা এইখানে সহগ দেখছি 1, এখানে সহগ দেখছি 2, তাহলে 1 আর 2 এই দুটোকে গুণ করলে পাচ্ছি 2, 2 কে ভাঙলে আমরা পাই 2 × 1, তাহলে 2 আর 1 দিয়ে আমাকে এই জায়গাটা 1 তৈরি করতে হবে। তাহলে কি করে তৈরি করছি দেখো, প্লাস চিহ্ন দিয়ে দিলাম, x দিয়ে দিলাম, এই জায়গাটা আমরা 1 এর বদলে লিখবো 2 - 1। তাহলে দেখো কি হচ্ছে, এটা হচ্ছে x - 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2, দেখো গুণ করে দিলাম এটা, তাহলে এটা হলো x - 1 ইন্টু এইখান থেকে দেখো আমরা এই দুটো থেকে x কমন নিতে পারবো, সো x + 2, আর এই দুটো থেকে -1 কমন নিতে পারবো, সো x + 2। আবার এই দুটো থেকে দেখো, এটা তোমরা ক্লাস 8 এ করেছো, এই দুটো থেকে x + 2 কমন নিতে পারবো, তাহলে এটা হবে x - 1। সো আমরা দেখতে পাচ্ছি যে এই তিনখানা জিনিস বেরোলো, একটা হচ্ছে x - 1 দুটো, তাহলে এটা হোল স্কয়ার লিখছি ইন্টু x + 2। এইটা হলো আমাদের এর কমপ্লিট উৎপাদক বিশ্লেষণ। বোঝা গেল? এবার চলে এসো আমরা 2 নম্বরটা দেখে নিই। 2 নম্বরে দেখো আমরা কি দেখছি, কি পয়েন্ট গুলো, এটা 3 ডিগ্রি ইকুয়েশন, কোনো কমন নেওয়া যাচ্ছে না, তাহলে আমরা জিরো ফ্যাক্টরের দিকে প্রসিড করব। জিরো ফ্যাক্টরের জন্য একটা লাইন সমান দিয়ে একটা লাইন ছেড়ে দিলাম। আচ্ছা কি কি বসিয়ে দেখা যাক, এখানে আমরা কি কি বসাচ্ছি দেখো তো, আমরা 1 বসাচ্ছি, 1 বসালে পাচ্ছি 1 + 2 + 3। দেখো সেক্ষেত্রে আমরা 0 পাচ্ছি না, কিন্তু দেখতে পাচ্ছি 1 2 3 আছে তো, তাহলে আমরা যদি -1 বসাই সুবিধা হবে। দেখো তো -1 বসালে এটা মাইনাস, -1 বসালে এটা মাইনাস, এটা প্লাস, তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, সো 0 হচ্ছে। সো x = -1 বসাতে 0 হলো, তার মানে x + 1 = 0, সো x + 1 টা হলো ফ্যাক্টর। সো একটা লাইন ছেড়ে দিয়ে আমরা x + 1 লিখবো 3 জায়গায়, x + 1 লিখবো 3 জায়গায়। এবার এইটা তৈরি করব, দেখো x² দিয়ে গুণ করব, x³ + x², x² ছিল না, সো এখানে -x দিয়ে গুণ করব, দ্যাট ইজ -x², -x, তাহলে এটা কেটে যাবে, এটা চলে গেল, -x আসছে কিন্তু চাই আমার +2x, তাহলে আমরা একটা +3 দিয়ে গুণ করি, দেখো +3x + 3, তাহলে এটা মিলে দেখো +2x হবে, আর +3 চলে এলো। তাহলে এই তিনটে থেকে দেখো আমরা x + 1 কমন নিচ্ছি, এখানে হচ্ছে x² - x + 3। আচ্ছা এবার দেখো এইটা আমরা দেখবো যে 2 ডিগ্রি হয়েছে, তাহলে আর ভাঙা যাবে কিনা কি করে বুঝবো যদি আমরা সিধা আচার্য করি। সিধা আচার্যের সঙ্গে তুলনা করলে দেখো এটা হচ্ছে ax² + bx + c, তার মানে a = 1, b = -1, c = 3, তাহলে b² - 4ac তার রুট। দেখো b² মানে হচ্ছে -1² 1 - 4, a এর ভ্যালু হচ্ছে 1, c এর ভ্যালু হচ্ছে 3, তাহলে দেখো √1 - 12 মানে √11। দেখো এটা কোনো পূর্ণ বর্গ সংখ্যা নয়, একটা রুট সংখ্যা আছে, তার মানে আর এটা উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব নয়, এবং এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো যে কেন আমরা এখানে থামালাম আর এই বেলায় কেন থামালাম না। তো আজকের ক্লাসে আমরা কোষে দেখি 8.1 এর দুটো মাত্র জিরো ফ্যাক্টর দেখলাম, সঙ্গে উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয় A to Z সমস্ত রুলস গুলো দেখে নিলাম। যদি তোমাদের এই ক্লাসটি বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এই ক্লাস ভিডিওটি ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিও লিঙ্কগুলি শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওগুলি থেকে উপকৃত হয়, এবং তোমাদের ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সেট করে যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। দেখা হচ্ছে পরের ক্লাস ভিডিওয়ে, আমরা কোষে দেখি 8.1 এর বাকি সমস্যাগুলোর সমাধান নিয়ে ফিরে আসছি।